ড্রয়িং রুমে বসে আছে দোলা বেগম, পাশে বসে আছে দোলা বেগমের স্বামী মোমিন সাহেব। মোমিন সাহেব, দোলা বেগম আর তার মেয়ে প্রিয়াকে নিয়ে তিনজনের সংসার। দোলা বেগম মোমিন সাহেবকে বলল, আমি তোমাকে বলেছিলাম আমার মেয়ে প্রিয়াকে নিয়ে ভালো একটি কলেজে ভর্তি করে দেবে, আর তুমি নাকি হাতে সময় বের করতে পারছো না। মোমিন সাহেব বলল, অফিসের কাজ একটু বেড়ে গেছে, তার জন্য হাতে সময় বের করতে পারছি না, তবে তুমি চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি হাতে সময় বের করে নেব। এমন সময় ড্রয়িং রুমে আসলো এবারই দারোয়ান শফিউল। শফিউল এসে মোমিন সাহেব ও দোলা বেগমকে সালাম দিল। আসসালামু আলাইকুম। মোমিন সাহেব বলল, ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার শফিউল, তুমি গেট ছেড়ে এখানে আসলে কেন? শফিউল বলল, অনেকদিন ধরে বাড়িতে যায় না, বাড়িতে আমার বউ একা রয়েছে, বাড়ি থেকে ফোন করেছিল আমি যেন 2 দিনের জন্য বাড়ি থেকে গিয়ে ঘুরে আসি, তাই আমি এসেছিলাম আপনার কাছে ছুটি চাইতে। তারপর মোমিন সাহেব বলল, তোমার ইচ্ছে করলে তো আমি তোমাকে ছুটি দিতে পারবো না, আমাদের বাড়িতে তো আর কোনো দারোয়ান নেই, তোমাকে ছুটি দিলে আমাদের বাড়ি পাহারা দেবে কে? এমন সময় দোলা বেগম বলল, তুমি এক কাজ করো, তোমার বউকেই বাড়িতে নিয়ে এসো, তুমি এই বাড়িতে দারোয়ানের চাকরি করবে আর তোমার বউ আমাদের ঘরের কাজ করবে, আমি ভালো একটা বেতন দিয়ে দেব। মোমিন সাহেব বলল, তাহলে তো ভালোই হলো, দুজন দুজনের কাছে থাকলে কাজ ভালো করে করবে। শফিউল বলল, ঠিক আছে ম্যাডাম, তাহলে আমি আমার বউকে ফোন করে দিচ্ছি, আমার বউ চলে আসবে। এই কথা বলে সালাম দিয়ে ড্রয়িং রুম থেকে বেরিয়ে আসলো। মোমিন সাহেব বলল, অবশেষে তোমার একটি কাজের লোক হয়ে গেল, আমি একটু বাহির থেকে ঘুরে আসি। এ কথা বলে মোমিন সাহেব ড্রয়িং রুম থেকে বেরিয়ে আসলো। দোলা বেগম বলল, আমি রান্নাঘর থেকে ঘুরে আসি। এ কথা বলে দোলা বেগম ওখান থেকে বেরিয়ে গেল। রান্নাঘরে কাজ করছে দোলা বেগম। বাড়িতে কাজের লোক না থাকাতে দোলা বেগম নিজেই রান্না করে। আজ রান্না করতে একটু দেরি হয়ে গেছে। এমন সময় রান্নাঘরে আসলো দোলা বেগমের মেয়ে প্রিয়া। দোলা বেগম বলল, কোথায় যাচ্ছিস? আমার তো রান্না শেষ হয়নি, খাবার না খেয়ে তুই কি বাইরে চলে যাবি? প্রিয়া বলল, তোমার খাবারের আশায় থাকলে আমার আর বাইরে যাওয়া হবে না, আমি তোমাকে কতদিন বলেছি সময় মতো তুমি রান্নাটা করে নেবে। দোলা বেগম বলল, আর সমস্যা হবে না, বাড়িতে কাজের লোক রেখেছি, আমাদের দারোয়ান শফিউলের বউ এই বাড়িতে বুয়া কাজ করবে, সময় মতো খাবার পেয়ে যাবি। এই বাড়িতে কাজের লোক এনে কোনো লাভ হবে না, আমাদের বাড়িতে কাজের মেয়ে কি 1 মাসের বেশি কোনোদিন টিকেছে? শফিউলের বই বাড়িতে থাকতে পারবে না। দোলা বেগম বলল, শফিউলের বই বাড়িতে থাকতে পারবে, স্বামী স্ত্রী দুজন মিলেমিশে কাজ করবে, তাহলেই তো আমাদের জন্য ভালো হবে। প্রিয়া বলল, ঠিক আছে, থাকলে ভালো। এ কথা বলে প্রিয়া রান্নাঘর থেকে বেরিয়ে আসলো। দোলা বেগম আবারও রান্না করতে লাগলো। দারোয়ান শফিউল তার বউকে নিয়ে সিঁড়ি বেয়ে উপরে আসছিল। বাড়ির মালিকের কথা মতো শফিউল তার বউকে গ্রাম থেকে চলে আসতে বলেছে। দারোয়ান শফিউলের বউ গ্রাম থেকে চলে এসেছে। সিঁড়ি দিয়ে নামছিল অন্তর নামের একটি লোক। অন্তর এই বাড়িতে 7 তলাতে ভাড়া থাকে। শফিউলের সাথে দেখা হওয়ার পর অন্তর জিজ্ঞেস করলো, বউকে নিয়ে এলে নাকি? ভালোই হয়েছে, দুজন একসাথে থাকলে কাজে মন বসবে। তারপর দারোয়ান শফিউল বলল, আমাদের ম্যাডাম নিয়ে আসতে বলল, ম্যাডামের বাসায় একজন কাজের লোক লাগবে। কাজের লোকের কথা শুনে অন্তর একটু ভাবনায় পড়ে গেল। তারপর শফিউলকে বলল, তুমি এই বাড়িতে নতুন এসেছো, তুমি হয়তো জানো না তোমার মালিকের বাড়িতে কাজের লোক বেশি দিন কাজ করতে পারে না, চাকরি ছেড়ে চলে যায়। তারপর শফিউল বলল, ঠিক আছে ভাইজান, আপনি যান। অন্তর বুঝতে পারলো শফিউল তার কথা বিশ্বাস করেনি। তারপর অন্তর সিঁড়ি দিয়ে নেমে গেল। শফিউল তার বউকে নিয়ে উপরে চলে আসলো। ড্রয়িং রুমে বসে আছে দোলা বেগম। এমন সময় দারোয়ান শফিউল তার বউকে নিয়ে ড্রয়িং রুমে চলে আসলো। দোলা বেগম শফিউলের বউকে দেখে বলল, তুমি এসে ভালো করেছো, তুমি সব কাজ করতে পারবে তো? বিলকিস বলল, আমি সব ধরনের কাজ করতে পারি, আর যে কাজটা আমি করতে পারবো না আমি আপনার সাহায্য নেব। দোলা বেগম বলল, তোমার কথা শুনে অনেক ভালো লাগলো, যাও এখন গিয়ে একটু রেস্ট নাও, আমি তোমাকে পরে কাজ দেখিয়ে দেব। তারপর শফিউল আর তার বউ ওখান থেকে চলে আসলো। দোলা বেগম সোফায় বসে টিভি দেখতে শুরু করলো। কয়েকদিন পর মোমিন সাহেব বিছানার উপর বসে আছে। এমন সময় কাজের মেয়ে বিলকিস বেডরুমে চলে গেল। মোমিন সাহেবকে দেখে বিলকিস যখন ঘর থেকে বের হতে চাইবে, মোমিন সাহেব বিলকিসকে ডাক দিয়ে বলল, বিলকিস, আমাকে দেখে চলে যাচ্ছিস কেন? আমাকে দেখে কেন যে তুই ভয় পাস এটা আমি বুঝতে পারি না। বিলকিস বলল, আপনার কিছু লাগবে স্যার? মোমিন সাহেব বলল, স্যার বলে আমার মনে কেন দুঃখ দিচ্ছিস বিলকিস? তুই আমাকে ভাইয়া বলে ডাকতে পারিস, তুই চাইলে নাম ধরেও ডাকতে পারিস। মোমিন সাহেবের এমন কথা শুনে কাজের মেয়ে বিলকিস বুঝতে পারলো মোমিন সাহেবের মতলব মোটেও ভালো না। তারপর বিলকিস বলল, আপনি আমার মালিক, আমি আপনাকে নাম ধরে বা তুমি করে বলতে পারবো না, আমি আপনাকে সাহেব বলেই ডাকবো। আপনার যদি কিছু দরকার হয় আমাকে বলবেন, আমি নিয়ে আসবো। এ কথা বলে কাজের মেয়ে বিলকিস ঘর থেকে বেরিয়ে আসলো। মোমিন সাহেব বলল, মেয়ে তো নয় যেন ধান্না মরিচ, ঠিক আছে আমিও চেষ্টা করব আমার বাহু ডোরে তোমাকে আগলে রাখতে, শুধু তো সময়
সময়ের অপেক্ষা করতে হবে। এই বলে মোমিন সাহেব হাসি দিয়ে দিল। এখন আপনারা বুঝতে পারলেন তো এই বাড়িতে কাজের লোক কেন থাকে না। এই মোমিন সাহেবের জন্য এই বাড়িতে কাজের লোক থাকে না। বিলকিস রান্নাঘরে রান্না করছে। এমন সময় দারোয়ান শফিউল এসে বিলকিসকে জড়িয়ে ধরে বলল, এখানে কাজ করে তোমার কেমন লাগছে? বিলকিস তার স্বামীকে কিছু বলেনি। শফিউল বুঝতে পারলে এই কাজ ছাড়িয়ে নিয়ে চলে যাবে, এই বাড়িতে কাজ করতে দেবে না। বিলকিস বলল, এইখানে কাজ করে অনেক ভালো লাগছে, তুমি চিন্তা করো না, যাও গেটে গিয়ে পাহারা দাও, আমার কাছে বারবার আসলে বাড়ির মালিক রাগ করবে। শফিউল বলল, তোমার কাছে বারবার আসতে আমার মন চায়, গেটে বসে পাহারা দিতে আমার ভালো লাগছে না। বিলকিস বলল, সারাদিন কাজ করার পরে তো রাতের বেলা তুমি আমাকে কাছেই পাবে, তাহলে এখন এত পাগল হওয়ার কি আছে? যাও এখন রান্নাঘর থেকে বেরিয়ে যাও। তারপর শফিউল বলল, ঠিক আছে, আমি আবার পানি খাওয়ার বাহানা করে তোমাকে দেখে যাব, তাহলে বাড়ির মালিক বুঝতে পারবে না আমি তোমার কাছে আসি। তারপর রান্নাঘর থেকে শফিউল বেরিয়ে আসলো। তারপর বিলকিস রান্না করতে লাগলো। এদিকে আস্তে আস্তে করে রান্নাঘরে আসতে লাগলো মোমিন সাহেব। মোমিন সাহেব রান্নাঘরে ঢুকে বিলকিসকে জড়িয়ে ধরলো। বিলকিস ভয় পেয়ে চিৎকার করতে লাগলো। ঠিক তখনই মোমিন সাহেব মুখ চেপে ধরলো। মোমিন সাহেব বলল, কান্না করার একদম চেষ্টা করবি না। তখন বিলকিস ভয় পেয়ে আর কান্না করেনি। মোমিন সাহেব বিলকিসের সাথে বাজে আচরণ করলো। বিলকিস ইচ্ছে করলেও কিছু বলতে পারছে না। কাজের লোকের কথা কে বিশ্বাস করবে? কাজের মেয়ে যতই ভালো থাকুক না কেন, দোষ কিন্তু কাজের মেয়েরই হবে। বাড়ির মালিক দোষ করলেও বেঁচে যাবে। একটা কথা প্রচলিত আছে, গরিব কখনো বিচার পায় না। বিলকিসের ক্ষেত্রেও তাই হচ্ছে। এদিকে দারোয়ান শফিউল সিঁড়ি দিয়ে যখন নামতে লাগলো, ঠিক তখনই অন্তরের সাথে দেখা হয়ে গেল। অন্তর বলল, কেমন কাটছে এখানে? তোমার বউকে তো নিয়ে আসলে, বাড়ির মালিক কেমন সুবিধা দিয়েছে? দারোয়ান বলল, বাড়ির মালিক আমাকে একটা ঘর দিয়েছে থাকার জন্য, আমাদের যখন যা লাগছে তাই দিচ্ছে, আমাকে বলেছে বেতনও বাড়িয়ে দেবে। অন্তর বলল, তুমি অনেক বোকা, তোমার মালিকের কাছে কাজের মেয়ে কেন থাকে না জানো? কারণ কাজের মেয়ের সাথে তোমার মালিক খুব খারাপ আচরণ করে, তার জন্য এই বাড়িতে খুব বেশি একটা কাজের লোক থাকে না। এর আগে যে কাজের লোকটি ছিল তাকে অনেকবার রাতের অন্ধকারে জড়িয়ে ধরেছে, তাই তার স্বামী এই বাড়ি থেকে নিয়ে গেছে। দারোয়ান বলল, এই কথা তো আমি আগে জানতাম না। অন্তর বলল, জানো না বলেই আমি তোমাকে জানাতে চেয়েছিলাম, তুমি তো আমাকে ভুল বুঝেছিলে। দারোয়ান বলল, ঠিক আছে ভাইজান, আমি তাহলে এখন আসি। এ কথা বলে দারোয়ান উপরে চলে আসলো। অন্তর তার ঘরের ভেতরে চলে গেল। প্রিয়া পড়ার টেবিলে বসে পড়ছিল। এমন সময় কাজের মেয়ে বিলকিস এসে বলল, আপামনি আপনি কিছু খাবেন? প্রিয়া বলল, আমার এখন খেতে ইচ্ছে করছে না, আমার যখন খেতে ইচ্ছে করবে আমি তোমাকে ডেকে নেব। বিলকিস বলল, ঠিক আছে আপামনি, আপনার যখন খাইতে ইচ্ছা করবে আপনি আমাকে বলবেন, আমি আপনার জন্য খাবার নিয়ে আসবো। প্রিয়া বলল, এই বাড়িতে তোমার কেমন লাগছে? তখন বিলকিস কোনো কথাই বলেনি। বিলকিস কথা না বাড়িয়ে মাথা নিচু করে চলে গেল। তখন প্রিয়া বুঝতে পারলো বিলকিসের এই বাড়িতে ভালো লাগেনি। কিন্তু প্রিয়ার কি করার ছিল? এই বাড়ির কাজের মেয়েগুলো সবসময় এমনভাবেই থাকে, ইচ্ছে করলে মেয়েদের মুখে হাসি দেখতে পাওয়া যায় না। মোমেন সাহেব বসে টিভি দেখছিল। এমন সময় এক কাপ চা নিয়ে আসলো কাজের মেয়ে বিলকিস। বিলকিস যখন চা দিয়ে চলে যাচ্ছিল, মোমেন সাহেব বিলকিসের হাত চেপে ধরল। বিলকিস বলল, আপনার এমন ব্যবহার আমার একদম ভালো লাগে না, আপনি আমার সাথে এমনটা করবেন না। মোমেন সাহেব বলল, তুই চিন্তা করিস না, আমি তোকে অনেক টাকা দেব, তোকে দামি গয়না কিনে দেব। বিলকিস বলল, আমার দামি শাড়ি দামি গয়না কিছুই দরকার নেই, আমার স্বামী আমাকে যা দেয় তাতেই আমি খুশি। মোমেন সাহেব বলল, তোর স্বামী মাসে কত টাকা ইনকাম করে? আমি তো তোর স্বামীকে মাসে 10,000 টাকা বেতন দেই। 10,000 টাকা দিয়ে তোর স্বামী তোকে কি কিনে দেয়? আমি তোকে অনেক টাকা দেব। এ কথা বলে মোমেন সাহেব বিলকিসকে জড়িয়ে ধরলো। এমন সময় দারোয়ান এসে মোমেন সাহেবকে ধাক্কা দিয়ে সোফার উপরে ফেলে দিল। দারোয়ান শফিউল মোমেন সাহেবের গলা চেপে ধরলো। এমন সময় দোলা বেগম আর দোলা বেগমের মেয়ে প্রিয়া ড্রয়িং রুমে আসলো। দোলা বেগম বলল, কি করছিস শফিউল? দারোয়ান বলল, আপনার স্বামী আমার বউকে জড়িয়ে ধরেছে, আমার বউকে বাজে কথা বলেছে, এখন আপনিই বলুন আমি আপনার স্বামীকে কি করব? দোলা বেগম বলল, আমার স্বামী এর আগে অনেক বাজে কাজ করেছে, আমি জেনেও না জানার ভান করেছিলাম, আমি ভেবেছিলাম আমার স্বামী আস্তে আস্তে ভালো হয়ে যাবে, কিন্তু আমি এটা বুঝতে পারিনি কয়লা ধুলে কখনো ময়লা যায় না, আমার স্বামীর চরিত্র কোনোদিনও ভালো হবে না। তখন প্রিয়া বলল, বাবা তোমাকে আমার বাবা বলে ডাকতে ঘৃণা হচ্ছে, মেয়ের বয়সী একটা মেয়ের সাথে এমন কাজ কি করে করতে পারো? মোমেন সাহেব বলল, আমি অনেক বড় ভুল করেছি, আমাকে তোরা মাফ করে দে। তখন দোলা বেগম বলল, শফিউল আমার হলেও এই কথা তুই কাউকে বলিস না, তুই এই বাড়ি থেকে তোর বউকে নিয়ে চলে যা, এই বাড়িতে আর তোদের কাজ করতে হবে না। দারোয়ান বলল, আমি চলে যাচ্ছি, এমন বাড়িতে আমার কাজ করার কোনো ইচ্ছে নেই। তারপর দারোয়ান তার বউকে নিয়ে ড্রয়িং রুম থেকে বেরিয়ে আসলো। দোলা বেগম বলল, আজ থেকে তুমি আমাদের কাছে মৃত, একই ছাদের নিচেই থাকবো ঠিকই, কিন্তু তুমি আমাদের কখনো কাছে পাবে না।
আমি তোমাকে ঘৃণা করি। তারপর দোলা বেগম প্রিয়াকে নিয়ে বেরিয়ে আসলো। মোমিন সাহেব মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। সম্মানিত ভিউয়ার্স, এসব মোমিন সাহেবদের জন্যই কেউ বয়স্ক মেয়েদের কাজের লোক হিসেবে কখনোই কারো বাড়িতে পাঠাতে চায় না। আমরা যতদিন নিজেদের চরিত্র ঠিক করতে না পারবো ততদিন পর্যন্ত এরকম অসহায় চাকরানীদের চরিত্র হরণ চলতেই থাকবে। গল্পটি আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।